ওয়েলকাম স্টুডেন্টস বং নিটোলজি ক্লাসেস। আমরা মেনলি আমি তোমাদের বায়োলজি পড়াবো। আর তোমাদের বায়োলজিটাকে এমনভাবে পড়াবো যাতে আজ থেকে 2 বছর পর তোমরা যখন জেনপা দেবে বা নিট দেবে তখন তোমাদের বায়োলজি সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা থাকবে না। বায়োলজি হচ্ছে একেবারে ইন্টারেস্টিং একটা বিষয়, যে বিষয়টা আমরা বুঝতে পারলে একেবারে ইজি। আর এটা শুধুই থরহরি মুখস্থ করলে হবে না, আমাদেরকে মুখস্থ করতে পড়াটা বুঝে নিতে হবে এবং তার সাথে যে পড়াটা ছবি দেখতে হবে। প্রত্যেকটা জিনিসের আমরা যদি পিকচার ওয়াইজ দেখি জিনিসটা মাথার মধ্যে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। আমরা কখনো যদি সিনেমাটা দেখি, সিনেমাটা যেমন মাথার মধ্যে বসে যায় সেরকমভাবেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটাও একটা সিনেমা। সেই কনসেপ্টেই আমরা এটাকে করব। তো বায়োলজি প্রথমে আমি এখানে পড়াচ্ছি না, বায়োলজিটা আমি একেবারে আমাদের স্ক্রিনেই পড়াবো, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তো এখানে ছবি দেখিয়ে প্রপার নোটস আছে আমাদের কাছে, সেই নোটসগুলো আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে এবং জয়েন করে যাওয়ার পর সেখান থেকে নোটসটা পেয়ে যাবে। আর এখানে তোমরা যারা স্ক্রিনশট নিতে চাইছো ভিডিওতে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমার প্রপার আমি স্ক্রিনে দেখিয়ে দেবো প্রপার কিভাবে পড়তে হবে, সমস্তটা বলে দিচ্ছি। আর বায়োলজি নিয়ে কোনো ভয় পাওয়ার নেই যে আমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে বায়োলজিকে করে নেবো। বায়োলজি ফোর্থ সাবজেক্ট হওয়ার কথাই নয়। যারা ডাক্তারি পড়বে ভাবছো তাদের কাছে বায়োলজি প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং যারা পরবর্তীকালে জেনপা দেবে নার্সিং এর জন্য তাদের কাছেও ইম্পর্টেন্স। তো একদম প্রপার। আর যেহেতু নতুন সিলেবাসে এমসিকিউ প্যাটার্ন এনেছে, তো এমসিকিউ প্যাটার্নের মধ্যে অনেক কোয়েশ্চেন কি করছে না, যেগুলো আমাদের জেনপাতে আসে বা নিটে আসে সেই ধরনের কোয়েশ্চেনগুলো বায়োলজিতে দিয়ে দিচ্ছে। স্কুলের বোর্ডেও পরীক্ষা তো দিচ্ছে, বিভিন্ন স্কুল দিচ্ছে যাতে স্টুডেন্টরা সেভাবে রেডি হতে পারে। তো আমরা সেইভাবে রেডি করব। তো আমরা ফার্স্ট ক্লাসের জন্য একদম প্রপার স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি। প্রথমে আমি সিলেবাসটা নিয়ে একটুখানি বলে নিই, তারপর আমরা টপিকে ঢুকবো। তো আমাদের ফার্স্ট সেমিস্টার যেটা পড়তে হবে সেটা হচ্ছে 3টে ইউনিট আমাদের প্রধানত পড়তে হবে। তো ফার্স্ট ইউনিট হচ্ছে আমাদের ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। তো এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে, যেগুলো হচ্ছে চ্যাপ্টার 1-এ আমরা পড়বো, সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। তারপর হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বো। তারপর হচ্ছে প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমাল কিংডম। এই কয়েকটা জিনিস আমরা যেটা এখানে পড়বো, এই 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার থেকে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে 35 নম্বরের পরীক্ষা হবে সেখানে 8 নাম্বার এখান থেকে আসবে। ইউনিট 2 থেকে আমরা কি পড়বো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 6 হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আর চ্যাপ্টার 7 যেটা আমরা পড়বো, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, এখান থেকে আসবে 12 নাম্বার। ইউনিট 2 থেকে আসবে 12 নাম্বার। আর ইউনিট 3 সবচেয়ে বেশি নাম্বার আসবে, এখান থেকে 15 নাম্বার। সেল দ্য ইউনিট অফ লাইফ, বায়োমলিকিউলস অ্যান্ড সেল সাইকেল, সেল ডিভিশন। এই 3টে ইউনিট আমাদেরকে পড়তে হবে, টোটাল 9টা চ্যাপ্টার আমাদের আছে। এই 9টা চ্যাপ্টারকে আমাদেরকে পড়তে হবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জীবের বৈচিত্র্যতা। মানে জীব বৈচিত্র্যতা কাকে বলে? যে কোনো জলাভূমি কিংবা স্থলাভূমির বাস্তুতন্ত্র বা সব রকমের বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত দিকে বা আন্তঃপ্রজাতিগত দিকে বা বাস্তুতন্ত্র দিকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীব বৈচিত্র্যতা বলে। একটা কোনো জায়গায় সেখানে জলাভূমি হতে পারে কিংবা স্থলভূমি হতে পারে, সেখানে বাস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে বিভিন্ন জীব সেখানে যেভাবে বসবাস করছে, যেরূপ ভাবে থাকছে, সেটাকে বলা হয় জীব বৈচিত্র্যতা। শব্দটির প্রবর্তক হচ্ছেন রোজেন, আর ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় ইও উইলসনকে। নেক্সট আমাদের পড়তে হবে পৃথিবীতে জীববৈচিত্র্যের তথ্য। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, 2004-এর তথ্য অনুযায়ী বৈজ্ঞানিকভাবে বিবৃত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা হলো 1.9 মিলিয়নের কিছু বেশি। উদ্ভিদ ও প্রাণীর যে প্রজাতির সংখ্যা আছে সেটা 1.9 মিলিয়নের একটু বেশি। বিজ্ঞানী রবার্ট মেয়ারের মতে পৃথিবীতে জীববৈচিত্র্য প্রজাতির সংখ্যা প্রায় 7 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। রবার্ট মেয়ারের যে একটা মতবাদ আছে সেখানে তার মতবাদে 7 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।
সম্প্রতি 2012 সাল পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যায় যে স্থলবাসী মানে ভূমিতে মানে স্থলভূমিতে যারা যে সমস্ত প্রজাতি তার সংখ্যা প্রায় 8.7 মিলিয়ন এবং সমুদ্রবাসী প্রজাতির সংখ্যা মানে জলে সেই প্রজাতির সংখ্যা প্রায় 2.2 মিলিয়ন। বিরাট। জীব বৈচিত্র্যকে আমরা অনেকগুলো ভাগে ভাঙতে পারি। জীব বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক কর্ম, খাদ্যের উৎস, প্রাকৃতিক ভারসাম্য, ড্রাগ, ঔষধ এবং জিন ভান্ডার। তো প্রত্যেকটার আলাদা আলাদা কি আছে আমরা ডিটেলসে পড়বো। জীব বৈচিত্র্যের আর একটা যেটা হচ্ছে জিনগত জীব বৈচিত্র্য আমরা বলতে পারি। একটি প্রজাতির মধ্যে জিনগত ভিন্নতা মানে মানুষ মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রজাতিগত একটা ভিন্নতা আসে। প্রত্যেকটা মানুষ দেখতে একরকম নয়, তাদের প্রত্যেকের জিন আলাদা, প্রত্যেকের জিনগত একটা বৈশিষ্ট্য আছে, পার্থক্য আছে, তাই একে জিনগত বৈচিত্র্য বলে। প্রজাতিগত বৈচিত্র্য মানে বিভিন্ন প্রজাতি হতে পারে, সেটা সেটা হচ্ছে একটা অস্তিত্ব আছে এবং তাদের ভিন্নতা রয়েছে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে প্রত্যেকটা বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। প্রত্যেকটা জায়গার বাস্তুতন্ত্রে আমরা বিভিন্ন রকমের বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারি। তো এরপরে যেটা আমরা পড়বো জিনগত বৈচিত্র্য কি বলছে এখানে দেখো। বিভিন্ন প্রজাতির বিড়াল আছে, আমি যেটা একটু আগে বলছিলাম, মানুষ বিভিন্ন রকম দেখতে হয়, তেমন বেড়ালও বিভিন্ন, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। তো এখানে যে 5টা বেড়াল আছে, 5টা বেড়াল 5 রকম। তো এখানে যে কি বলছে, এটি একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে জিনের পার্থক্য বোঝায়। মানে একই প্রজাতির অন্তর্ভুক্ত হবে কিন্তু বিভিন্ন জিনগত পার্থক্য তার মধ্যে থাকবে। এই বৈচিত্র্যের কারণে একটি প্রজাতি পরিবেশগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সক্ষম। এই বৈচিত্র্যের জন্য এই বিড়ালটা হয়তো এখানে পাওয়া যাচ্ছে কলকাতায়, এটা হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে সিকিম, বিভিন্ন জায়গায় তাদের জিনগত বৈচিত্র্যতার জন্য তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে, মানিয়ে নিতে সক্ষম হয়েছে। উদাহরণ, ধানের বিভিন্ন জাত, সব জায়গায় বিভিন্ন ধরনের জাত হয়, বিভিন্ন ধরনের ধান হয়, বিভিন্ন রকমের বেড়াল হয়, বিভিন্ন, তারপর কুকুরের বিভিন্ন প্রজাতি হয়। আহ, এখানকার কুকুরগুলো মানে কলকাতার সাইডের কুকুরগুলো কি হয়, কম লোমওয়ালা হয়, এবং সিকিম বা দার্জিলিং এ ওখানে যেহেতু একটু ঠান্ডাটা বেশি, ওখানে কুকুরগুলো অনেকটা ওই প্রচুর লোমযুক্ত হয়। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এটি একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির সংখ্যা ও বৈচিত্র্যকে বোঝায়। কোনো অঞ্চলে যত বেশি প্রজাতি থাকে সেটি তত বেশি জীব বৈচিত্র্য। এখানে দেখো অনেকগুলো প্রাণী রয়েছে, সেটা পতঙ্গ আছে, প্রাণী আছে, সব মিলিয়ে জিনিসপত্র আছে। তো এখানে কি হচ্ছে, বিভিন্ন জিনিস এখানে রয়েছে। তো একটা, এইটা ধরে নিতে হবে একটা অঞ্চল, এই অঞ্চলের মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে। যদি আমি এটা ধরি, এটা একটা এটা একটা অঞ্চল, এই যে অঞ্চলটার মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে, বিভিন্ন প্রজাতি তারা বসবাস করছে, এবং যত বেশি প্রজাতি তত বেশি জীব বৈচিত্র্যময় সেই জায়গাটা। যেমন অরণ্যের বাঘ, সিংহ, হাতি, বিভিন্ন পাখির সহাবস্থান, সেরকম এটাও একটা জীব বৈচিত্র্য, প্রজাতিগত জীব বৈচিত্র্য। ঠিক আছে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বিভিন্ন জায়গায় বাস্তুতন্ত্র নিয়ে একটা জীববৈচিত্র্য রয়েছে। বাস্তুতন্ত্র মানে একটা এলাকাকে নিয়ে পুরো, সেখানে জল, হাওয়া, মাটি, পাহাড় সমস্ত কিছু নিয়ে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। তো এটি হচ্ছে বিভিন্ন বাস্তুতন্ত্র পরিবেশ এবং সেগুলোর মিথক্রিয়াকে বোঝায়। বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র যেমন জলবায়ু, ভূমি ও জীবের বৈচিত্র্যতার কারণে গঠিত হয়। আমি যেটা আগেই বললাম যে আমরা যে আকাশটা দেখতে পাচ্ছি, আকাশটা, জলটা, তারপর হচ্ছে এখানে ভূমিটা, প্রত্যেকটা যে এই 3টে জিনিসকে নিয়ে তৈরি হচ্ছে একটা বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের যে প্রত্যেকটা এক একটা এলাকা ভিত্তিক হয়। যেমন কলকাতায় একটা যদি আমি জঙ্গল দেখি, একটা দার্জিলিং এর জঙ্গল, দুটোর মধ্যে বাস্তুতন্ত্রের তফাৎ আছে, সেই রকম হচ্ছে জায়গাটা। এবং বনভূমি, মরুভূমি, সমুদ্র, নদী, প্রত্যেকটা জায়গার হচ্ছে, বনভূমি বলছে একটা, মরুভূমিতে এক রকমের বাস্তুতন্ত্র, বনভূমিতে এক রকমের বাস্তুতন্ত্র রয়েছে, সমুদ্রে এক রকমের সমান, সমুদ্রের ধারেও হতে পারে, সেখানে বিভিন্ন গাছপালা নিজেদের মতো করে নিজেদেরকে তৈরি করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। এবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা 3 রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, একটা হচ্ছে গামা বৈচিত্র্য। আলফা কি বলছে, একটি অঞ্চলের অভ্যন্তরীণ জীব বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য হচ্ছে একটি
নির্দিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ জীববৈচিত্র্য। বিটা হচ্ছে তার আশেপাশে সংলগ্ন বিভিন্ন বাসস্থানের, মানে বিটাটা হচ্ছে আশেপাশে সংলগ্ন বিভিন্ন বাসস্থানকেও নিয়ে নিচ্ছে। আর গামা হচ্ছে বৃহৎ অঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্য, মানে একটা বড় অঞ্চলকে নিয়ে গামা তৈরি হচ্ছে। আর এখানে একটা সূত্র আছে, গামা বৈচিত্র্য সমান আলফা বৈচিত্র্য প্লাস বিটা বৈচিত্র্য, মানে গামা বৈচিত্র্যের মধ্যে আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য দুটোই পড়ছে। মানে গামা বৈচিত্র্যটার মধ্যেই আমরা আলফা পাবো এবং বিটা পাবো, কিন্তু আলফার মধ্যে বিটা বা গামা পাবো না, বা বিটার মধ্যে আলফা বা গামা পাবো না। গামার মধ্যে দুটোই পাচ্ছি, কিন্তু আলফা বা বিটার মধ্যে দুটো পাবো না, ওটা আলাদা আলাদা দুটো বৈচিত্র্য। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে তার বিটার বৈচিত্র্য হচ্ছে সংলগ্ন অঞ্চলে বিভিন্ন বাসস্থানের জীব বৈচিত্র্য, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিটা বৈচিত্র্য। এবার আগন্তুক প্রজাতি, মানে কিছু প্রজাতি হয় বাইরে থেকে এসে আমাদের পরিবেশের সঙ্গে, স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেড়ে উঠেছে। যেমন হচ্ছে পার্থেনিয়াম, এই যে পার্থেনিয়াম গাছটা, এটা আমাদের এখানকার নয়, এটা এখানে এসে মানিয়ে নিয়েছে। সেরকম কি বলছে, যে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী যা তাদের নিজস্ব স্বাভাবিক পরিবেশের বাইরে অন্য কোনো নতুন পরিবেশে প্রবেশ করে, মানে স্বাভাবিক পরিবেশের বাইরে থেকে অন্য একটা পরিবেশে এসে বসবাস শুরু করে দিচ্ছে, প্রবেশ করে, এবং সেখানে স্থানীয় জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, অনেক সময় সেটা ক্ষতিকর হয়ে ওঠে, তখন তাকে আমরা বলবো আগন্তুক প্রজাতি। যেমন পার্থেনিয়াম আমাদের যে এখানকার মানে বাইরে থেকে এসে ও কি করছে, এখানকার স্থানীয় যেগুলো আছে সেই বৈচিত্র্যকে নষ্ট করছে, তো আমরা ওই জন্য এটাকে আগন্তুক প্রজাতির আন্ডারে ফেলেছি। এরপর হচ্ছে IUCN, মানে পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার জন্য এটা তৈরি করা হয়েছিল। তো দি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, এটা হচ্ছে দি ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন IUCN। এটা পরবর্তীকালে যেটা হয়েছে WCU, মানে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন। বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য কি করছে, প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছে এবং বৈজ্ঞানিক পরামর্শও দেয়। জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি প্রধান পদ্ধতিতে ভাগ করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা দুটো প্রধান পদ্ধতি কি, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ এবং এক্স-সিটু সংরক্ষণ আমরা ডিটেলসে যাই। প্রথমে আছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের মধ্যে কি কি পড়ছে, জাতীয় উদ্যান পড়ছে, অভয়ারণ্য পড়ছে, সংরক্ষিত বনাঞ্চল পড়ছে, বায়োস্ফিয়ার রিজার্ভ পড়ছে। তো একটা একটা করে প্রত্যেকটা কাকে কি বলে সেটা আমরা দেখব। জাতীয় উদ্যানের মধ্যে যেটা ন্যাশনাল পার্ক আমরা বলি, এটা একটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সংরক্ষিত এলাকা। এখানে শিকার, গাছ কাটা বা কোনো রকম বাণিজ্যিক কাজ নিষিদ্ধ, মানে এইখানে কোনো রকম কিচ্ছু করা যাবে না, কোনো রকম শিকার হবে না, গাছ কাটা যাবে না, কোনো রকম বাণিজ্যিক কাজ কিচ্ছু করা যাবে না, এটা একটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এলাকা। এরকম কোথায় কোথায় আছে, উত্তরপ্রদেশে আছে করবেট ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে আছে কানহা ন্যাশনাল পার্ক, দুটো আছে, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, একটা হচ্ছে মধ্যপ্রদেশ। এটা করবেট টাইগার রিজার্ভের জায়গাটা। অভয়ারণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, মানে এটা রাজ্য সরকার, আগেরটা ছিল কেন্দ্রীয় সরকার, এটা রাজ্য সরকারের, যেখানে মানুষের কিছু নিয়ন্ত্রিত কাজকর্ম চালানো যেতে পারে, মানে পড়াশোনার কাজে হতে পারে কিংবা রিসার্চের কাজে ইউজ করতে পারে, ইত্যাদি কাজে ইউজ করতে পারে। এটা অভয়ারণ্য। আমাদের পশ্চিমবঙ্গে একটা রয়েছে যেটা হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য, আর কর্ণাটকে যেটা রয়েছে বন্দিপুর অভয়ারণ্য। আর সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট, রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলের মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত, মানে এখানে ওই লিমিটেড মানুষই ঢুকতে পারে, যাদের পারমিশন আছে তারাই, বাদ বাকি কোনো মানুষ ঢুকতে পারবে না। তবে গবেষণার জন্য অনুমতি সাপেক্ষ প্রবেশ করা যায়, যদি কোনো স্টুডেন্ট বা কোনো রিসার্চার সায়েন্টিস্ট তারা যদি পারমিশন নেয় সেক্ষেত্রে সেখানে প্রবেশ করতে পারবে। উদাহরণ হচ্ছে বৈকুণ্ঠপুর সংরক্ষিত বন, আর একটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গে আছে, আর কাজিরাঙা সংরক্ষিত বন এটা হচ্ছে অসমে আছে। দুটোই খুব ভালো জায়গা, বৈকুণ্ঠপুর সংরক্ষিত বন পশ্চিমবঙ্গে রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার আর কর্মসূচির আওতায় সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য একটা বিশেষ এলাকা, মানে এই এলাকাটা হচ্ছে একটা বিশেষ বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করার জন্য।
এটা বিভিন্ন অঞ্চলে বিভক্ত। তিনটে অঞ্চলে, একটা হচ্ছে কোর, সবচেয়ে যে ভেতরের অংশটা রয়েছে এই ভেতরের অংশটা হচ্ছে কোর অঞ্চল। তারপরেরটা মানে বাফার অঞ্চল, এই জায়গাটা হচ্ছে বাফার অঞ্চল, যেটা তারপরের বৃত্তটা এটা হচ্ছে বাফার অঞ্চল। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পর্যটক অঞ্চল, বা মানে ওই ট্রানজিশন ইংলিশে বলা হয়। তো ট্রানজিশন এখানে কি করতে পারবে, এখানে পর্যটক যেতে পারবে, পুনরুদ্ধার অঞ্চলও বলা হয় এটাকে। উদাহরণ কোথায় রয়েছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক 1986-তে। আর এটা হয়েছিল। আর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে পশ্চিমবঙ্গে, 1989 সালে এটা স্বীকৃতি পায়। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভে যেটা মেন বায়োডাইভার্সিটি রয়েছে সেটা হচ্ছে কোর অঞ্চলটায় রয়েছে। ট্যুরিজম মানে ছবি তুলতে পারবে, বাফার অঞ্চল পর্যন্ত ছবি অ্যালাউ রয়েছে, ছবি ট্যুরিজম, ছবি যেতে পারবে, ঘুরতে পারবে, সাধারণ মানুষ যেখানে যেতে পারবে এবং ঘোরাফেরা করতে পারবে। আর হিউম্যান মানে যেখানে মানে মানুষের বসতি হচ্ছে ট্রানজিশন অঞ্চলটাতে মানুষ বসবাস করতে পারবে। রিসার্চের জন্য তুমি ট্রানজিশন ইউজ করতে পারো, বাফার ইউজ করতে পারো। এডুকেশনাল পারপাসে শুধুমাত্র কোর অঞ্চলে ঢোকা যাবে, এডুকেশনাল পারপাসে, বাদ বাকি কোনো পারপাসে কোর অঞ্চলে ঢোকা যাবে না। আর মনিটরিং মানে অবজার্ভ করে, যারা রিসার্চের জন্য কিছুটা মনিটরিং করছে, অবজার্ভ করছে, সেটার জন্য বাফার অঞ্চলটা তুমি ইউজ করতে পারো। নেক্সট আমরা যেটা পড়বো আর একটা, যেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। প্রাণী ও উদ্ভিদকে তাদের স্বাভাবিক আবাসস্থলের বাইরে সংরক্ষণ করে, মানে তারা স্বাভাবিক জায়গার বাইরে, যদি জঙ্গলের কোনো জীব বসবাস করে, বা ধরো বাঘ জঙ্গলে বসবাস করে, তাকে আমরা চিড়িয়াখানায় এনে রাখছি, তো এটা বাইরে আবার তার স্বাভাবিক আবাসস্থলের বাইরে তাকে নিয়ে এলাম। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি এক্স সিটু সংরক্ষণ। এখানে আমরা কটা পাচ্ছি না, 5টা এরকম জিনিস পাচ্ছে। একটা হচ্ছে উদ্ভিদ উদ্যান, যেখানে উদ্ভিদ সংরক্ষণ করা হয়, একটা চিড়িয়াখানা মানে যেখানে পশু সংরক্ষণ করা হয়, হারবেরিয়াম যেখানে শুকনো গাছের ডালপালাগুলোকে আমরা সংরক্ষণ করি, আর্বোরেটাম। আর্বোরেটামটা কি, আর্বোরেটামটা হচ্ছে আমরা কাষ্ঠল্য জাতীয় উদ্ভিদকে আমরা হচ্ছে গিয়ে সংরক্ষণ করি। আর ক্রায়ো সংরক্ষণ হচ্ছে আমরা যেখানে সেল সংরক্ষণ করতে পারবো, সেখানে ডিম্বাণু সংরক্ষণ করতে পারবো, শুক্রাণু সংরক্ষণ করতে পারবো, বীজ সংরক্ষণ করতে পারবো, এই জিনিসগুলো। তো এক একটা করে আমি ডিটেলসে আসছি। প্রথমে আছে চিড়িয়াখানা। বিভিন্ন দেশ বিদেশের প্রাণী সংরক্ষণের জন্য বিশেষভাবে নির্মিত এলাকা, প্রাণীদের খাবার ও অন্যান্য চাহিদা কৃত্রিমভাবে সরবরাহ করা হয়, মানে মানুষ সেটা চাহিদাগুলোকে পূরণ করে দেয়, সেটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা। যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আলিপুর চিড়িয়াখানা, এছাড়াও দার্জিলিং আর একটা রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, এছাড়াও দিল্লিতে আর একটা রয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা যেখানে আমরা কৃত্রিমভাবে পশু পাখিদের খাবার সরবরাহ করছি, আর এটা বিভিন্ন দেশেই রয়েছে। হারবেরিয়াম। হারবেরিয়াম হচ্ছে শুকনো গাছের, আমি যেটা আগেই বলছিলাম, শুকনো গাছের নমুনা বা উদ্ভিদগুলোর নমুনা বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করা হয়। এটা সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, এটা ভারতে অবস্থিত। এখানে ভারতের বৃহত্তম, মানে এটা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম হারবেরিয়াম, যেখানে আনুমানিক 25 লক্ষ গাছের নমুনা সংরক্ষিত আছে, যেখানে আনুমানিক 25 লক্ষ গাছের নমুনা সংরক্ষিত আছে। আর্বোরেটাম। আর্বোরেটাম কি, এখানে প্রধানত যেটা বললাম কাষ্ঠল্য জাতীয় উদ্ভিদদের সংরক্ষণ করা হয়। এটা ইউএসএ তে একটা রয়েছে উদাহরণ। ক্রায়ো সংরক্ষণ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো কোয়েশ্চেন এবং পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। যেটা হচ্ছে এই পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর জিনগত বস্তু সংরক্ষণ করা হয়, কত না -196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেনে এগুলোকে সংরক্ষণ বা নিম্ন তাপমাত্রায় রাখা হয়, মানে এই টেম্পারেচারে রেখে আমরা এটাকে সংরক্ষণ করছি। সংরক্ষিত নমুনা কি কি হতে পারে, উদ্ভিদ যেমন বললাম মুকুল হতে পারে, ভ্রূণ হতে পারে, বীজ, পরাগরেণু, কলাকোষ। প্রাণীর ক্ষেত্রে হতে পারে শুক্রাণু, ডিম্বাণু, ডিম্বকলা। আর অন্যান্য ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, মস ইত্যাদি আমরা সংরক্ষণ করতে পারি। এখানে ক্রায়ো সংরক্ষণের যেটা দেখিয়েছে, এর মধ্যে হচ্ছে লিকুইড নাইট্রোজেনটা রয়েছে, আর এর মধ্যে এটাকে প্রিজার্ভ করে রাখছে এটাকে। জিন ব্যাংক, যে সংস্থা বা প্রতিষ্ঠান জেনেটিক বস্তু সংরক্ষণ করে, মানে জিন সংরক্ষণ করে, জেনেটিক বস্তু মানে হচ্ছে জিন সংরক্ষণ করে, তাকে জিন ব্যাংক বলা হয়। এরকম হচ্ছে যেমন বীজ ব্যাংক, উদ্ভিদদের বীজ সংরক্ষণের জন্য। একটা হচ্ছে লন্ডনে আছে, একটা অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়ান প্ল্যান্ট ব্যাংক আছে, আর একটা হচ্ছে
মিলেনিয়াম সিড ব্যাংক আছে, মিলেনিয়াম সিড ব্যাংক আছে একটা লন্ডনে, আর অস্ট্রেলিয়ান প্ল্যান্ট ব্যাংক হচ্ছে অস্ট্রেলিয়াতে রয়েছে। আর শুক্রাণু ব্যাংক বা স্পার্ম ব্যাংক সেটা প্রাণীর শুক্রাণু সংরক্ষণের জন্য রয়েছে। আর ডিম্বাণু যেটা ওভা ব্যাংক বলা হয়, প্রাণীর ডিম্বাণু সংরক্ষণের জন্য রয়েছে। প্রত্যেকটা জিঙ্ক ব্যাংক আলাদা আলাদা, প্রাণীদের ক্ষেত্রে আলাদা, উদ্ভিদদের ক্ষেত্রে রয়েছে আলাদা। জীববৈচিত্র্য আর একটা, যেটা জীববৈচিত্র্যের হটস্পট মানে বায়োডাইভার্সিটি হটস্পট না হলে আমরা যেটা বলতে পারবো না। তো বায়োডাইভার্সিটি হটস্পট আমরা জানি চারটে, একটা হচ্ছে হিমালয়, একটা হচ্ছে পশ্চিমঘাট, একটা হচ্ছে ইন্দো বর্মা, আর একটা হচ্ছে সুন্দাল্যান্ড। তো জীববৈচিত্র্য হটস্পট কাকে বলছি না কোন জায়গায়? জীববৈচিত্র্য হটস্পট হলো পৃথিবীর সেই বিশেষ এলাকা যেখানে বিপুল সংখ্যক স্থানীয় মানে এন্ডেমিক ও বিপন্ন প্রজাতি বিদ্যমান, মানে বিপুল সংখ্যক স্থানীয় প্রজাতি রয়েছে, এছাড়াও যেগুলো বিপন্ন প্রজাতি সেখানে বিদ্যমান রয়েছে, মানে অন্যান্য জায়গায় পাওয়া যায় না, সেখানেই শুধুমাত্র পাওয়া যায়। যেগুলো পরিবেশগত হুমকির সম্মুখীন, মানে যে জায়গাগুলো পরিবেশগত হুমকিরও সম্মুখীন, যেমন হিমালয়, সেখানে পরিবেশের মানে এমনই একটা পরিবেশগত হুমকির সম্মুখীন যেখানে মানে যে রয়েছে প্রাণীগুলো, উদ্ভিদগুলো তাদের মানে পরবর্তীকালে যে পৃথিবীতে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জিং, সেটাই হচ্ছে আমরা সেই এলাকাগুলোকে আইডেন্টিফাই করে জীববৈচিত্র্য হটস্পট বলেছি। এটার উদ্ভাবন হচ্ছে প্রায় 1988 সালে। নরমান মেয়ার্স প্রথম হটস্পট ধারণাটি প্রবর্তন করেন। বর্তমানে সমগ্র পৃথিবীতে 36টি স্থলজ এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, মানে সারা পৃথিবীতে 6টা আর ভারতবর্ষে 4টে, একটা হচ্ছে হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো বর্মা, সুন্দাল্যান্ড, ভারতে 4টে এবং সারা পৃথিবীতে রয়েছে 36টা। শর্ট কোয়েশ্চেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এমসিকিউ পেপার। একটি অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করার জন্য মানে হটস্পটের নির্ধারণের শর্ত, কি কি শর্ত পূরণ করতে হবে? সেই অঞ্চলে কমপক্ষে 1,500টি ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবে, 1,500টি কমপক্ষে। সেই অঞ্চলকে বিশ্বের মোট ভাস্কুলার উদ্ভিদের 0.5%-এর বেশি উদ্ভিদ থাকতে হবে, মানে ভাস্কুলার উদ্ভিদদেরও আরো পার্সেন্টেজ হচ্ছে 0.5%-এর বেশি উদ্ভিদ থাকতে হবে, মানে ভাস্কুলার উদ্ভিদও। সেই অঞ্চলের প্রাথমিক উদ্ভিদদের অন্তত 70% হারিয়ে থাকতে হবে, মানে অন্যান্য জায়গা থেকে সেই উদ্ভিদদের মানে যে কটা উদ্ভিদ ওখানে রয়েছে তার 70% উদ্ভিদ কি অন্যান্য জায়গা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেখানেই শুধুমাত্র পাওয়া যায় 70% উদ্ভিদ। সেই অঞ্চলের উচ্চতরের প্রজাতির বৈচিত্র্য থাকতে, মানে উচ্চতর মানে মানে একদম হাই লেভেলের যে প্রজাতি রয়েছে সেই প্রজাতির বৈচিত্র্য থাকতে হবে। সেই অঞ্চলে অনেক স্থানীয় প্রজাতিও থাকতে হবে, মানে আমি যদি দার্জিলিংকে বলি তাহলে দার্জিলিং এর এলাকায় তার নিজস্ব স্থানীয় প্রজাতিও থাকতে হবে এবং উচ্চতরের প্রজাতিও থাকতে হবে। সেই অঞ্চলে উল্লেখযোগ্যভাবে বিপন্ন বা বিলুপ্ত প্রজাতি থাকতে হবে, মানে সেই অঞ্চলে বিপন্ন মানে অন্যান্য জায়গায় পাওয়া যায় না এবং সেখানেই শুধু পাওয়া যাচ্ছে এরকম ধরনের প্রজাতি থাকতেই হবে বাধ্যতামূলক। আর জীবের 3টে ডোমেন আছে, 3টে শ্রেণীবিন্যাস। তো 1990 সালে কার্ল রোজ এবং তার সহকর্মীরা জীবের 3টে ডোমেন শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেন। এটি রাইবোজোমাল আরএনএ বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, মানে আরআরএনএ বিশ্লেষণের উপর। আমরা যে 3টে জিনিস পড়বো এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, আর্কিয়া এবং ইউক্যারিয়া। তো প্রথমে আমরা কি পড়বো দেখি। প্রথমে পড়বো আর্কিয়া। আর্কিয়া কি বলছে? প্রধান বৈশিষ্ট্য, এটা এককোষী হতে হবে, চরম পরিবেশে বসবাস করে এরকম হতে হবে, কোষ প্রাচীর হতে হবে পেপটিড ও গ্লাইকোবিহীন, আরএনএ এর গঠন হবে সেটা ইউক্যারিওটদের সাথে সদৃশ্যপূর্ণ হতে হবে, লিপিডের গঠন ব্যতিক্রমী হতে হবে। উদাহরণ, হ্যালোফাইলস যেটা অতিরিক্ত লবণযুক্ত পরিবেশে বসবাস করে, আর থার্মোফাইলস কি হচ্ছে উচ্চ তাপমাত্রায় বসবাস করে, আর মেথোজেন্স আর একটা রয়েছে যেটা মিথেন গ্যাস উৎপন্ন করে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক, কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা তৈরি হতে হবে। প্রচলিত ব্যাকটেরিয়াগুলি এই ডোমেনে পড়ে, স্বভোজী হতে পারে বা পরভোজী হতে পারে। উদাহরণ, এসচেরিচিয়া কোলাই মানব অন্ত্রে বসবাস করে। তারপর হচ্ছে স্পেক্টোকক্কাস যেটা গলা সংক্রমণের জন্য দায়ী, মানে গলায় সংক্রমণ করে, এবং হচ্ছে ক্লস্ট্রিডিয়াম খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। এরপর আমরা পড়বো ইউক্যারিয়া। ইউক্যারিয়ার সুবিন্যস্ত নিউক্লিয়াস যুক্ত কোষ,
পর্দা বেষ্টিত অঙ্গাণু এবং উপস্থিত এককোষী বা বহুকোষী হতে পারে। উদাহরণ কি? প্রোটিস্টা, অ্যামিবা, প্যারামেসিয়াম, ফাঙ্গির ক্ষেত্রে মাশরুম ইস্ট, প্ল্যান্টি গাছপালা, শৈবাল এবং অ্যানিমালের ক্ষেত্রে মানুষ, পশু পাখি। এখানে ইউক্যারিয়ার আর প্রত্যেকটা আমি দিয়েছি, দেখা যাচ্ছে যেটা প্রোটিস্টা করেছি, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই প্রত্যেকটা আলাদা আলাদা তার ডেফিনেশন রয়েছে। তো আজকের ক্লাস এখানেই শেষ, ফার্স্ট ক্লাস এন্ড। নেক্সট ক্লাসে আমরা এই যে টপিকটা আজকে পড়লাম, এই টপিকটার উপর যত রকমের এমসিকিউ হতে পারে আমরা নিয়ে আসবো নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে আমরা সমস্ত রকম এমসিকিউ নিয়ে আসতে চলেছি। তো আজকের ক্লাস এখানেই শেষ।